আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তবে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, এটা শোনার পরে হয়তোবা কতটুকু ভালো থাকতে পারবেন তার গ্যারান্টি দিতে পারবো না। তো যা হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আপনারা থাম্বনেইল দেখে তো বুঝেছেন যে কি বিষয়ে কথা বলতে এসেছি। তো দেখুন, প্রাইমারি এই যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা, এটা এই 2019 সাল থেকে 2023 সাল এবং এই বর্তমানে যেটা হতে যাচ্ছে, এই পরীক্ষাটা কিন্তু দুর্নীতি বলতে পারেন যে এখানে 90%ই দুর্নীতি। 10% হচ্ছে যারা মেধায় আপনারা চাকরি পাবেন তাদের জন্য। আমার কথা শুনলে খারাপ লাগবে, এটাই সত্যি কথা। বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, গত আজকে তো কি বার, শনিবার, গতকাল শুক্রবার, অর্থাৎ 26শে ডিসেম্বর 2025 প্রাইমারি অধিদপ্তর যেটা, সেই অধিদপ্তরের হিসাব সহকারী পদের পরীক্ষা ছিল। সেই পদের পরীক্ষা কিন্তু বুয়েট প্রশ্ন করেছে। এবং এই বুয়েট প্রশ্ন করার পরে এই প্রশ্নটা কিন্তু ফাঁস হয় এবং এটা সারা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে যায়। এবং এই কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষা ছিল 3টায় বিকাল, স্থগিত করা হয়েছে দুপুর 2টায়। একটু খেয়াল করেন, 1 ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই নিয়ে তো সারা দেশ তোলপাড়, কেন এরকম করলো। এবং স্থগিত যে করা হয়েছে সেখানে কিন্তু প্রাইমারি যে নোটিশ এসেছে, সেখানে একবারও বলা হয়নি যে প্রশ্ন ফাঁসের জন্য স্থগিত করা হয়েছে। বলা হয় কোনো কারণই দেখানো হয়নি, শুধুমাত্র বলা হয়েছে স্থগিত করা হয়েছে। তাহলে বুয়েট তো আপনাদেরও প্রশ্ন করতে যাচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা 2 তারিখে, যেটা 2 ধাপে। আপনারাই চিন্তা করেন যে প্রশ্নকালে কেমন হতে পারে। যদি ঢাকার মতন জায়গায় যদি প্রশ্ন ফাঁস ঠেকানো না যায়, তাহলে জেলা পর্যায়ে যদি এই প্রশ্ন যায়, তা কতটুকু ঠেকানো যাবে? আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন। আমি কাউকে অনুৎসাহিত বা পরীক্ষা দিতে অনুপ্রাণিতহীন করতে এখানে আসিনি। পরীক্ষা আপনারা সবাই দেবেন আল্লাহর নামে। যা থাকে কপালে, ইনশাল্লাহ আল্লাহই ন্যায় বিচারকারী, তিনি বিচার করবেন। তবে এটাও মাথায় রাখবেন যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন বলে আপনি চান্স পাবেন এমন না। ঠিক আছে, আপনার সিট দেখা যাচ্ছে যারা বুকিং করে রেখেছে, ডিল করে রেখেছে, তারা অলরেডি নিয়ে গেছে। তো এইগুলো সবকিছু মাথায় নিয়ে আল্লাহর নামে পরীক্ষা দেন। যদি আল্লাহ চান সবকিছুই সম্ভব। তিনি ফেয়ার চাইলে অবশ্যই ফেয়ার হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, তবে আমি যে কারণে এসেছি তা হচ্ছে মানে একটু জানাতে, আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চোখে আঙ্গুল দিয়ে যে আসলে দুর্নীতিগুলো কিভাবে হয়। যেটা এরকম কথাবার্তা কখনো বা আপনারা কোথাও আদৌ শুনছেন কিনা আমি জানি না। যদি শুনে থাকেন তো ভালো, আর না শুনে থাকলে আমার মুখ থেকে হয়তোবা প্রথম শুনতে যাচ্ছে। তো খেয়াল করেন, প্রথম যে বিষয়টা তা হচ্ছে এত কিছু থাকতে, ধর নার্স ফ্যাকাল্টি, আইবিএ বা আরও যেসব ফ্যাকাল্টিগুলো আছে, এগুলো থাকতে কেন বুয়েটকে দিয়ে প্রাইমারি অধিদপ্তর বা ডিপি প্রশ্নটা করে? এটা হচ্ছে আমার প্রথম আসার প্রথম উদ্দেশ্য। দেখুন, বুয়েট যখন কোনো প্রশ্ন করে, সেখানে তাদের সাথে যে টেন্ডারটা হয় বা যেটা হয়, সেখানে খুব অল্প মূল্যে বা স্বল্প মূল্যে এই টেন্ডারটা হয়। যার কারণে এই বুয়েটকে এই যে কোনো অধিদপ্তর দিতে যাবে, বুয়েট খুব অল্প টাকাতেই তারা সব কিছু করে দিবে, এরকম একটা বিষয় থাকে যতদূর আমি জানি। এখন যেটা সস্তার তো অনেকগুলো ফালতু অবস্থা, আপনারা বুঝতেই পারছেন। তো সস্তায় যখন কোনো কিছু পাওয়া হচ্ছে, বুয়েট কি করে দেখেন, এই প্রাইমারি কাজ সেরে দিয়েছে, বুয়েটের হাতে দিয়ে দিয়েছে, বুয়েট সবকিছু করবে, পরীক্ষা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবকিছু। যেটা হয় আর কি, বুয়েট যতগুলো পরীক্ষা নেয়, ওই বুয়েট চেষ্টা করে যে অনেক কিছু মানে দেখানো, যে কি হয়েছে, আমরা কোনো কোনো দুর্নীতি করবো না, হ্যান করবো না, ত্যান করবো না, এই করে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যত বেশি যেটা বাজে, ওই তত বেশিই সেখানে দুর্নীতি হয়। এরকম একটা অবস্থা। এত সফটওয়্যার বেস্ট করবে, এবারে পরীক্ষা এই করবে ওই করবে বা আগে পরে করতেছে, কিন্তু দেখা যাচ্ছে দুর্নীতি তারা ঠেকাতে পারে না, কারণ তাদের ভিতরেই হচ্ছে দুর্নীতির আঁকড়া। বুঝতে পেরেছেন? তাদের ভিতর থেকেই প্রশ্নগুলো ফাঁস হয়। আপনি প্রাইমারিকে সরাসরি দোষ দিলে এখানে কোনো কাজ নাই। তাদের কোনো দোষ আছে অবশ্যই, কিছু না কিছু তাদের তো আছেই ভিতরে, যারা এই সিন্ডিকেটগুলো কাজ করে। বাট আপনি বলতে পারেন সরাসরি দোষের যদি দিতেই হয়, তাহলে আপনি বুয়েটকেই দেন। কারণ তাদের প্রশ্নগুলোই কেন ফাঁস হয়, তারা যে অধিদপ্তরই প্রশ্ন করে তারা সেখান থেকেই ফাঁস হয়। কেন এরকম হবে? বুঝতে পেরেছেন? তো এই কারণেই হচ্ছে বুয়েটকে দিয়ে প্রশ্ন করানো মানেই হচ্ছে একরকম নিশ্চিত থাকেন যে প্রশ্ন ওটা আউট হচ্ছে। এরকমই হয়েছে। এই প্রাইমারি যে গণশিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো লাস্টে হলো, তার কিছু বুয়েট করেছিল, সেখানেও একই অবস্থা। বুঝতে পেরেছেন? আমার ভাই একটা পরীক্ষা দিয়েছিল, সেখানেও আমাকে এসে বলেছে, দাদা আমার এতগুলো হয়েছে, এতগুলো হবে, আমি ইনশাল্লাহ আমাকে ডাকবে, ভাইবার হোক বা লিখিত হোক, আমাকে ডাকবে। ডাকে না। তার আগের 3জন কিরকম যে এই রোল, তার থেকে 1-2 জন পরের রোল, আবার তারপরে যে আর 2-1 জন পরের রোল, এরকম পরপর 3জন টিকছে। কিভাবে পারে না? হতে পারে তারা ব্রিলিয়ান্ট হতে পারে, কিন্তু আমার তো মনে হয় না। আমি তো ভাই এতগুলো চাকরি পরীক্ষা দিয়েছি লাইফে, আমি শুনলে অবাক হবেন, 120 থেকে 40টা চাকরি পরীক্ষা দিয়েছি লাইফে, তার বেশি ছাড়া কম না। তো আমি এগুলো বুঝি। আমাকে তো এগুলো বুঝাইলে হবে না, তাই না? আমার গিলুতে তো এগুলো আছে, কে কি করতে পারে, কোথায় কি হচ্ছে, এগুলো আমি বুঝি। ঠিক আছে, এত বয়স হয়েছে আমার 37 বছর, নিশ্চয়ই আমি কিছু না কিছু 37টা ভাত বেশি খাইছি যারা আপনারা আছেন তাদের থেকে। বুঝতে পেরেছেন? তো আমি এগুলো বুঝি, আমাকে তো বুঝাইলে হবে না, আমি তো পারবো। এখন আসেন, এটা গেল। এবার আসেন 2 নম্বর। এবছরে ডিপি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যেসব পরীক্ষা নিয়েছে বুয়েট, সেখানে কি হিস্ট্রি আমি এটা অলরেডি বলে দিয়েছি, এখানে আর যাচ্ছি না। 3 নম্বরে আসেন, কিভাবে প্রশ্ন বা পোস্ট কেনা বেচা হয় এবং কারা কারা জড়িত থাকে। ভালো একটা প্রশ্ন। দেখুন, এই সিন্ডিকেটটা হয় কেমন,
যারা প্রশ্ন করবে তাদের থেকে একটা দল, যারা যাদের অধিদপ্তর সেখানে একটা দল, আর মাঝখানে থাকে হচ্ছে যারা এই প্রশ্নটা নিবে, অর্থাৎ যারা যারা ক্রেতা আর কি। বুঝতে পেরেছেন? প্রথমে চলে যায় হচ্ছে যে অধিদপ্তরের পরীক্ষা সেই সিন্ডিকেটের কাছে, সেই সিন্ডিকেট নক দেয় হচ্ছে অর্থাৎ ক্রেতা থেকে, সেই সিন্ডিকেট নক দেয় যারা পরীক্ষা নিবে তাদের কাছে। এবার তাদের মধ্যে একটা ডিল হয়, ডিল হওয়ার পরে তারা জানিয়ে দেয় যে আমরা এই কয় টাকা হলে এটা দিতে পারবো তোমাদেরকে, যদি ডিলে তুমি রাজি থাকো তাহলে হবে, তাহলে না। এইভাবে তখন ওই ডিলটা যারা ক্রেতা তারা কিনে নেয়, অর্থাৎ যারা চাকরি পরীক্ষার্থী। বুঝতে পেরেছেন? যেসব যারা দুর্নীতি ছাড়া বুঝে না আর কোনো কিছু, এই পরীক্ষার্থীগুলো কারা? দেখবেন কোনোদিনও পড়াশোনা করে না, বইয়ের কাছে যায় না, চায়ের দোকানে আড্ডা দেয়, এখানে সেখানে ঘোরাফেরা করে, কিন্তু এদের হাত কিন্তু অনেক দূরে। এমপি মন্ত্রী থেকে শুরু করে বহুত দূরে এদের হাত, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বহুত দিকে এদের হাত। এরাই কিন্তু এই জায়গাগুলোতে বেছে বেছে এরা জানে যে কোথায় গেলে কাজ হবে। আবার দেখবেন বিভিন্ন কোচিং সেন্টার, আমি কোনো কোচিং সেন্টারের নাম বলবো না, সেটা জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় থেকে শুরু করে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত কোচিং আছে, তার ভিতর থেকে গুটি কয়েক কোচিং সেন্টারকে আপনারা দেখবেন, এদের কাজ হচ্ছে এরা ঢোকায় ছাত্রছাত্রী, ঢুকানোর পরে এদের কিন্তু অনেক বড় বড় হাত থাকে এইসব যারা পরীক্ষা নিবে বা যেসব অধিদপ্তর তাদের সাথে, তখন কিন্তু মাঝখান থেকে এরা থেকেও কিন্তু অনেকটা ডিল করে। বুঝতে পেরেছেন? এইভাবেই প্রশ্নগুলো আউট হয়। মানে কিভাবে আউট হয়, এই যে দেখেন না গতকাল একটাকে ধরছে, যে এই যে হিসাব সহকারী পরীক্ষার যে প্রশ্ন আউট হয়েছে তাতে ধরছে, সে অস্বীকার করতেছে না আমি এগুলো জানি না, কিন্তু তার কাছে সবকিছু পাওয়া গেছে। সে কিছুই জানে না, আবেদ আলীরা আসলে কিছুই জানে না। তাহলে জানে কারা ভাই? মেধাবীরা জানে। হ্যাঁ, মেধানা কোঠা, মেধানা কোঠা, মেধানা কোঠা, এই যে এত আমরা স্লোগান দিয়ে দিয়ে জুলাই বিপ্লব করে করে আমরা আমাদের অধিকার আদায় করলাম, কিসের অধিকার আদায় করেছি? জুলাই সনদ। এই অধিকার তো ওই কাগজে কলমে, আসল সনদ কোথায়? সেই মেধাবীরাই যদি পিছিয়ে থাকে, এরাই যদি জয়ী হয়ে যায় এই ভাওতাবাজির দলেরা, তাহলে পরীক্ষা দিয়ে কি লাভ বলে? যা হোক, এর উত্তর একদিন একদিন হিস্টোরি দিবে। আজকে আমি রেইজ করেছি আমার ভয়েস, হয়তো আমার উপরে অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমি তো সত্য কথা বলবো ভাই, সত্য কথা বলতে এসেছি, সত্য জানাতে এসেছি। সত্য তো আজও কালো কাউকে না কাউকে জানাতেই হতো, এরকমই হয়। বুঝতে পেরেছি? এবার আসেন নাম্বার 4 যেটা, তাহলে কারা সাধারণত টেকে এই সহকারী শিক্ষক পরীক্ষা, এটা আমি উত্তর দিয়ে দিয়েছি। এবার আসেন নাম্বার, আমার মোট 6টা পয়েন্ট। নাম্বার 5 হচ্ছে, তা হচ্ছে সবচেয়ে সুবিধা ভোগ করা কারা, পাবলিক কারা। আর হচ্ছে এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে কারা সবচেয়ে সুবিধা পায়, এটারও অলরেডি উত্তর আমি দিয়ে দিয়েছি। তো সবচেয়ে সুবিধা ভোগ করে হচ্ছে যারা এইসব মেধাহীন যেসব পাবলিকগুলো পরীক্ষা দিতে যায়, যারা কোনো মতে টাইনে টুইনে পাস করছে, টিটিপি বুঝছেন, টাইনে টুইনে পাস, এই পাবলিকগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো দেবে। এদের সবসময় খোঁজই থাকে এই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হবে, কারণ এটা কখনো জানে যে দূরে যেয়ে পরীক্ষা দিয়ে পারবে না, এই জেলার মধ্যে বসেই চাকরি করবে, এখানে বসেই সব 2 নম্বরই করবে, এখানে বসেই তার সব সিন্ডিকেট এখানেই, সে এখানেই কাজ করবে। বুঝতে পেরেছেন? এই কারণে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষাটা যদি 1-2 বছর পর পর হয় বা 3-4 বছর পরে হয়, ওই 3-4 বছর ধরে তারা লিঙ্ক দিয়ে লাগায় থাকে, হওয়া মাত্রই তারা ব্যবস্থা করতে হবে। বুঝতে পেরেছেন? এটাই হলো বিষয়। এবার আসে নাম্বার 5, তা হচ্ছে এবছর কতটুকু দুর্নীতি হবে এবং প্রাথমিক এই যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে দুর্নীতির পরিমাণটা কেমন থাকবে, আর সৎ ও মেধাবীরা কি টিকতে পারবে কিনা। প্রথমে আমি এর উত্তরটা অনেকটা দিয়ে দিয়েছি। তা হচ্ছে এবার দুর্নীতির পরিমাণটা 85% থাকবে, 5% কমবে হচ্ছে এই যে সব সফটওয়্যার বেস করা হচ্ছে এই কারণে, কিন্তু 85% আর কমানো যাবে না, কারণ অলরেডি প্রশ্ন আউট হয়ে গেছে। অনেকে আমাকে অনেক কিছু বলেছেন, যাদের সাথে মোটামুটি আমার যোগাযোগ আছে, যারা এইগুলো দেখেন বোঝেন যে এইগুলো হচ্ছে, তারা আমাকে জানিয়েছে যে স্যার প্রশ্ন অনেক অনেক লাখ লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা এমনও হতে পারে, আপনি 2 তারিখ পরীক্ষা দিতে গেছেন, সকাল 9টায় ঢুকাবে আপনাকে, সকাল 7টা বা 8টার দিকে দেখা গেল ওয়েবসাইটে দিয়ে দিলে আজকে পরীক্ষা বন্ধ হবে না, স্থগিত। এই যে যেমন হিসাব সহকারী পরীক্ষা যেমন হলো, হতেও পারে ডিবি ভাবলো যে এই প্রশ্ন ফাঁস হচ্ছে, এত ফাঁস হচ্ছে, ঠেকাতে পারতেছি না, এতে দুর্নাম হবে, তার সে পরীক্ষা স্থগিত করে দিবে। হতে পারে, কিন্তু এটা মাথায় রাখেন, এরকম কিন্তু হতে পারে, যেটা এইবার এই হয়েছে এই শুক্রবারে 26 তারিখে, এরকমও হতে পারে। সো আমি ডিপিকে পুরোপুরি দোষ দিব না, কারণ ডিপি আসলে এমন একটা মানে জায়গায় এমন এক দলকে তারা পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে, যারা আসলে দুর্নীতির আখড়া, ওয়েট। বুঝতে পেরেছেন? এত বড় প্রতিষ্ঠান, আফসোস যে তারা দুর্নীতিতেও সবচেয়ে বড়। ঠিক আছে? তো মেধাবীরা কতটুকু টিকতে পারবে, তা হচ্ছে ধরে নেন 15%, এর বেশি মনে হয় না। তার মানে আপনি সারা বাংলাদেশে মোট হচ্ছে 15,000-এর মতো পোস্ট, 15,000-এর পোস্টে আপনি 15% হিসাব করেন কতটুকু হয়, আপনি নিজেই বুঝে যাবেন। ওই কটা বাদ দিয়ে বাকি যা দেখতে পাচ্ছেন এই সবই দুর্নীতি, সে যে কোনো সিস্টেমে দুর্নীতি হবে। এইখানে আমার একটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আজকের ভিডিও থেকে, আমি লং করবো না। আমি 2019 সালে যে পরীক্ষাটা দিয়েছিলাম, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে আমি টিকি, বিশ্বাস করেন ভাই, আমি 73টা মতো পেরেছিলাম 80টার ভিতরে, 73 থেকে 74টা, এবং সবগুলোই কারেক্ট, একটাও ভুল নয়। আমাকে আমার সদর উপজেলাতে বাগেরহাটে আমাকে টাকা হয়েছে, ভাইভাতে আমি গিয়েছি, আমি খুব কনফিডেন্ট ছিলাম আল্লাহর ইচ্ছা হয়তো আমার চাকরিটা হয়ে যাবে। আমি ভাইভাতে গিয়েছি, যার পরে আমাকে
এডিসি স্যার তখন আমার ভাইবা নিয়েছেন, ডিসি স্যার ওই সময় ছিলেন না, এডিসি স্যার পরীক্ষা নিয়েছেন, উনি আমাকে প্রশ্ন করেছেন। আমাকে মোট 17 থেকে 18 মিনিট প্রশ্ন করা হয়েছে। প্রাথমিকের ইতিহাসে এভাবে কখনো এত বেশি প্রশ্ন করা হয়েছে কিনা আমি জানি না, এবং একটা শব্দ আমাকে ইংলিশে করেন নাই, কারণ আমাদের এডিসি স্যার ছিলেন ইংলিশের স্টুডেন্ট এবং আমি নিজেও ইংলিশ স্টুডেন্ট, সবই আমাকে ইংলিশের উপরে তিনি প্রশ্ন করেছেন এবং অন্যান্য বিষয় সব ইংলিশেই ছিল, মানে ভাইবাটা মনে হচ্ছে আমি বিসিএসে ভাইবা দিচ্ছি, বুঝতে পেরেছেন? এবং উনি মোটামুটি দেখে মনে হলো উনি আমার ভাইবাতে সন্তুষ্ট, আমি কোনো কিচ্ছু একটা সিঙ্গেল পয়েন্টও ভুল করিনি, সব কিছু হয়েছে। কিন্তু পাশে দুইজন মহামানব বসেছিলেন। মহামানব আমাকে দেখে প্রথমেই বলতেছে, তোমাকে তো দেখে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ভেরি মাচ সুইটেবল ফর দিস জব। আমি বললাম, স্যার হোয়াই স্যার, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? প্রশ্ন করে ফেলেছি। উনি বলতেছে, আর ইউ গোয়িং টু আর্গিউ উইথ মি? আমি বলছি, নো স্যার, আই এম নট গোয়িং টু আর্গিউ উইথ ইউ, আমি আপনার সাথে আর্গিউ করতে যাচ্ছি না। তখন বলতেছে যে, আমি তখন মানে এটা আমার জিজ্ঞাসা করাই উচিত, কেন আমি করবো না? আমার এটা তো করা উচিত, কেন আমাকে দেখার সাথে সাথে তার আনসুইটেবল মনে হবে কেন, আমি কি করেছি? তো এইসব বিভিন্ন জিনিস হয়েছে, উনি আমাকে আনসুইটেবল মনে করেছেন। এই পাশের জন তো আমার সাথে কথাই বলেন না, কিন্তু এডিসি স্যারই আমাকে প্রশ্ন করেছেন, এডিসি স্যার ঠিক মতোই প্রশ্ন করেছিলেন। এখন যখন আমি পরীক্ষা দিয়ে বেরোয় আসি, বুঝতে পেরেছিলাম এই চাকরিটা আমার হবে না। তাহলে আমি যদি আনসুইটেবল হই, আমি এখন বিসিএস ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সারা বাংলাদেশে, আমি যদি আনসুইটেবল হই, তাহলে সুইটেবল কে ছিল? সুইটেবল কে ছিল? যার এইটা ছিল সে সুইটেবল ছিল, আর আমি ছিলাম আনসুইটেবল। প্রশ্ন রেখে যাচ্ছে আপনাদের কাছে, যারা আপনারা মেধাবী আছেন তারা এই প্রশ্নের উত্তর একদিন না একদিন পাবেন ইনশাল্লাহ। আর যারা ওই দুই চেয়ারে যারা বসেছিলেন, বিশেষ করে আমাকে যিনি এই কথা বলেছিলেন, একজন আছেন উপরে, তিনি সব দেখেন, সব জানেন, সব বোঝেন। হেদায়েত কতটুকু তিনি তাকে দিয়েছেন আমি জানি না, বাট বিচারের মালিক কিন্তু উনি। বিচার ইনশাল্লাহ হবে। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। মেধাবীদের জয় হোক। আল্লাহ হাফেজ।